আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে মাইথোলজি, বিদেশে আপনি এর প্রভাব কি দেখেছেন? বিদেশে শুধুমাত্র মাইথোলজি হিসেবে নয়, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ইতিহাস। ভগবান শ্রীরাম, এইটা বিদেশে কতটা পূজিত হয়? ন্যাশনাল মিউজিয়াম ব্যাংকক, সেখানে গিয়ে দেখছি একজন ধনুর্ধারী রাম দাঁড়িয়ে আছে। ওখানকার যে বিখ্যাত লাইব্রেরি, সিয়াম সোসাইটি, লাইব্রেরিতে গিয়ে দেখছি একটা পুরো ব্লক, সেখানে রামায়ণ রয়েছে। সেটা আমার জীবনের একটা বিরাট টার্নিং পয়েন্ট। তা এই রামায়ণ, এটার কি কোনো ঐতিহাসিক বা বাস্তবিক ভিত্তি আছে, নাকি এটা একটা কাহিনী? দেখুন, ঐতিহাসিক ভিত্তি যদি বলতে হয়, সাউথ ইস্ট এশিয়াতে এই ভারতীয় সংস্কৃতির প্রভাব কতটা আপনি দেখেছেন? ভীষণ বেশি প্রভাব। গণেশকে ওরা বলেন ফি গণেশা বা ফি কানেত। ফি মানে বড় ভাই, কানেত হচ্ছে গণেশ। তাহলে গণেশ হচ্ছে আমার বড় ভাই। তাহলে আপনি ভাবুন গভীরতাটা কোথায় গিয়ে পৌঁছেছে। প্রত্যেকটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রির রামায়ণ আছে। থাইল্যান্ডের রামায়ণ রামাখিয়েন, কাকাবিন রামায়ণ ইন্দোনেশিয়ার, ক্রালাক প্রালাম লাওসের। ভারতের বাইরে ইলিয়াড ওডিসি ছাড়া রামায়ণ মহাভারতের মতন কোনো মহাকাব্য পৃথিবীতে নেই। ভারতবর্ষ যা দিয়েছে পৃথিবীকে, তার কিন্তু কোনোটা নেগেটিভ জিনিস নাই। ভেরি ইম্পর্টেন্ট। নমস্কার। আজকের যিনি অতিথি, তিনি গোটা পৃথিবী জুড়ে গবেষণা করেছেন ভারতীয় ইতিহাস, বিশেষ করে রামায়ণ কিংবা ভারতীয় সংস্কৃতির কোথায় কোথায় অস্তিত্ব রয়েছে সেটা নিয়ে। দেখুন, আমরা এখানে বিভিন্ন টপিকের ওপর আলোচনা করি, কিন্তু আজকের যে টপিকটা আছে, এই টপিকটা নিয়ে আপনারা পডকাস্টটা শুনবেন প্লিজ। আমি বলি যে আপনাদের কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেই হিসাবে আপনারা শুনবেন, কিন্তু আজকেরটা আপনাদের জানাটা দরকার। আপনারা গর্বিত হবেন, আপনারা আনন্দিত হবেন যে ভারতবর্ষের এই সংস্কৃতি গোটা বিশ্বের বুকে কোথায় কোথায় পৌঁছে গেছে সেটা নিয়ে। তবে অনুষ্ঠান শুরুর আগে আমি ধন্যবাদ জানাই আজকের এপিসোড স্পন্সর বিরিয়ানিজমকে, যেটি একটি ভেরি ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড। আপনারা যারা বিরিয়ানি লাভার, যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন, তারা শ্রীরামপুরে আসতে পারেন। বিরিয়ানিজমের বাংলার অন্যতম বড় একটি আউটলেট, 5তলা আউটলেট রয়েছে শ্রীরামপুর বিপিডি স্ট্রিটে। আপনারা যারা বিরিয়ানি লাভার, তারা বিরিয়ানিজমে ভিজিট করার জন্য ডেসক্রিপশানে আমি তাদের অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিলাম। সেগুলো দেখুন, দেখে প্লিজ ঘুরে আসুন বিরিয়ানিজমে। তবে বিরিয়ানির গল্প ছেড়ে এবার একটু পডকাস্টের আড্ডায় যাওয়া যাক, চলুন। প্রথমে আমি জিজ্ঞাসা করব যে গোটা পৃথিবী জুড়ে আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, আপনার অনেকগুলো বইও রয়েছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে মাইথোলজি বা ভগবান শ্রীরাম, এইটা বিদেশে কতটা পূজিত হয়, বা বিদেশে আপনি এর প্রভাব কি দেখেছেন? খুব ভালো প্রশ্ন দিয়ে শুরু হলো আমাদের অনুষ্ঠান। বিদেশে শুধুমাত্র মাইথোলজি হিসেবে নয়, মাইথোলজি কথাটা এসছে যেখান থেকে, সেখানে এটাকে আমরা যদি মাইথোলজি বলি, সেটা আমরা ঠিক গুরুত্বটা দিতে পারি না। অ্যাকচুয়ালি আমাদের এই যে পুরাণ, রামায়ণের যে কথা বললেন আপনি, রামের কথা বললেন বলুন, তো রাম হচ্ছেন রামায়ণের যিনি নায়ক। রামের অয়ন হচ্ছে রামায়ণ। অয়ন মানে হচ্ছে চলা। রামায়ণ কথাটার প্রকৃত অর্থ হচ্ছে রামের অয়ন, তিনি যেরমভাবে চলেছেন তাকে নিয়ে। তার ফলে এটাকে মিথোলজিটা বলা হয়েছে বাইরের দেশ থেকে। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ইতিহাস। ইতিহাস বলছে, এটা আমার কথা নয়, এটা রবীন্দ্রনাথ বলছেন। যখন দীনেশচন্দ্র সেন রামায়ণী সভ্যতা লিখেছেন, বা যখন রবীন্দ্রনাথ রামায়ণ মহাভারতকে নিয়ে বক্তৃতা দিয়েছেন, লেখালেখি করেছেন, তখন বলছেন যে এই রামায়ণ এবং মহাভারত ভারতবর্ষের এমন দুটি ইতিহাস, যে ইতিহাসকে অস্বীকার করা বা সেগুলোকে অসম্মান করে বিচার করা, এটা আমাদের অধিকারই নয়। কারণ এরা
ভারতবর্ষের আজকের কথা বলছে না। কেন এই কথাটা রবীন্দ্রনাথ বললেন? উনি বলছেন যে ভারতবর্ষের যে পুরাতন বংশগুলো ছিল, সেই বংশানুক্রমিক তালিকাগুলো কিন্তু আমাদের এই রামায়ণ মহাভারতে আছে। আচ্ছা। সেই জন্য পুরাণ হচ্ছেন আবার আমাদের বাণী, আমাদের যিনি আমাদের, আমি লেডি ব্রেবনের ছাত্রী, তো ওখানকার যে দিদি ছিলেন উনি বলতেন পুরাণ হচ্ছেন পুরো নতুন। এটাও পুরাণের একটা কথা। মিথোলজি কথাটা হয়ে যায় খানিকটা যেটা কল্পনার উপর নির্ভর করে করা। কিন্তু আমাদের দেশের যে পুরাণ কথা, যে রামায়ণের কথা, এগুলোকে ঠিক কল্পিত কাহিনী বলছেন না বহু গবেষক। না, এগুলোকে ইতিহাসের ক্রম অনুযায়ী কিছু সাল তারিখ, এবং আপনি যদি রামায়ণের আগে দশরথের পিতা কে ছিলেন, তার পিতা কে ছিলেন, এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের লিখিত রয়েছে। এগুলো এমন নয় যে লিখিত নেই। অজের কাহিনী রয়েছে, সগর রাজার কথা রয়েছে, আমাদের এগুলো সমস্ত রয়েছে। এবং আপনি যদি এখনো সেগুলো খোঁজেন পাবেন, জায়গাগুলোর নাম পাবেন। জিওগ্রাফিক্যালি আপনি যদি একটা ভৌগোলিক ম্যাপকে ধরে ধরে, মানে যদি পর্যবেক্ষণ করেন এবং পর্যটন করেন, ঘোরেন, তাহলে আপনি রামায়ণ মহাভারতে উল্লিখিত বহু স্থানকে পাবেন। তার ফলে আমার ক্ষেত্রে যখন আমি বাইরে গেলাম, তখন আমার কাছে, এবার আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে গেছি, ভারতীয় ব্যাকগ্রাউন্ড থেকে গেছি, সেখানে আমাদের কাছে রামায়ণ মহাভারত পুরাণের অংশ, এবং আমরা ছোটবেলা থেকে ছোটদের রামায়ণ, তারপর পৃথিবাসী রামায়ণ চর্চার মধ্যে রয়েছি। কিন্তু একজন মানুষ হিসেবে রামায়ণের যে এই ভূমিকা হতে পারে বিদেশের মাটিতে, এটা একটি অভূতপূর্ব ঘটনা। কিরকম যদি ধরেন, প্রথম ধরুন আমি দীর্ঘ বহু বছর ধরে থাইল্যান্ডে রয়েছি। এবার থাইল্যান্ড কথাটার প্রাচীন নাম, দেশের প্রাচীন নাম হচ্ছে শ্যাম দেশ। আচ্ছা। সেই জন্য যখন রবীন্দ্রনাথ গেলেন, সুনীতিবাবু গেলেন, তারা যে কবিতা লিখলেন সেগুলো হচ্ছে শ্যাম কম্বোজের গল্প। তাদের কবিতায় যে শ্যাম দেশ রয়েছে, শ্যাম হচ্ছে থাইল্যান্ড, কম্বোজ হচ্ছে ক্যাম্বোডিয়া। হ্যাঁ, তো এই দেশগুলোতে যখন গেলাম, তখন সবার প্রথমে আমার খুব অবাক লাগলো যাচ্ছে এই দেশের রাজারা, তাদের সবার নাম হচ্ছে কিংরামা 1, কিংরামা 2, রাজা নবম, রাজা বর্তমান রাজা যিনি, তিনি রাজা দশম রাম। কেন রাম কেন? তো তখন একটা মনের মধ্যে তো কিউরিওসিটি হবেই, কারণ আপনি যে পরিপ্রেক্ষিতে বড় হয়েছি, সেখানে আমরা তো রাজতন্ত্র প্রথম কথা দেখিনি। এবং আমাদের দেশে, আমাদের বাংলাতেও প্রচুর জায়গার নাম আছে রামের নাম দিয়ে, স্থান নাম, প্রচুর পরিবারের নামও হয়, মানুষের নামও হয়। কিন্তু বিদেশে গিয়ে তারপর আমরা যখন প্রথম গেলাম ন্যাশনাল মিউজিয়াম ব্যাংকক, যেটি থাইল্যান্ডের ন্যাশনাল মিউজিয়াম, সেখানে গিয়ে দেখছি যে প্রবেশপথের থেকে একদিকে বাঁদিকে টিকিট কাউন্টার, আর ডান দিকে গেলেই আপনি একটু এগোলেই দেখতে পাবেন একজন ধনুর্ধারী রাম দাঁড়িয়ে আছে। তো এটা আমার কাছে একটা টার্নিং পয়েন্ট, যে কেন এদের দেশ একটা বৌদ্ধ দেশ, থাইল্যান্ড বৌদ্ধ দেশ, আচ্ছা তাদের ন্যাশনাল মিউজিয়াম, আমাদের দেশের ন্যাশনাল মিউজিয়ামে ঢুকেই রামচন্দ্রের মূর্তি ছোটবেলা থেকে আমরা তো কখনো দেখিনি। তার ফলে আমার কাছে ওটা খুব কিউরিওসিটি জাগলো যে এটা কেন হচ্ছে। তারপর ওখানকার যে বিখ্যাত লাইব্রেরি সিয়াম সোসাইটি, তো সেই সিয়াম সোসাইটিতে লাইব্রেরিতে গিয়ে দেখছি যে একটা পুরো ব্লক, মানে সেখানে রামায়ণ রয়েছে। তা আমি ভারতের মানুষ, তা আমার কাছে, আমি জানি বাল্মীকি রামায়ণ, তুলসীদাসী রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ। আমি অবাক হয়ে গিয়ে দেখলাম লাওসের রামায়ণ রয়েছে, ক্যাম্বোডিয়ার রামায়ণ রয়েছে, থাইল্যান্ডের রামায়ণ রয়েছে, সেই নিয়ে প্রচুর কাজ রয়েছে। সেটা আমার জীবনের একটা বিরাট টার্নিং পয়েন্ট, যে আচ্ছা এত কিছু রয়েছে অথচ আমরা জানতে পারলাম না কেন। কারণ এই দেশগুলো তো খুব দূরের দেশ নয়, এগুলো যেতে আপনার 5-6 ঘন্টাও টাইম লাগে না, 2-3 ঘন্টার মধ্যে। আমাদের দেশে কলকাতা থেকে বোধহয় সাউথের পার্টে বেশি যেতে সময় লাগে। একদম ব্যাঙ্গালোর যেতে বোধহয় এখন আমাদের 3.5 ঘন্টা লাগছে, আপনি ব্যাংকক পৌঁছে যাচ্ছেন 2 ঘন্টা 15 মিনিটে। তাহলে এই দেশগুলো এরকম ভাবে নিয়ে রইল। তখন আমার গবেষণার কাজ শুরু হলো, যে আচ্ছা দেখুন, শুধুমাত্র আমার যে গবেষণাগুলো হয়, আমি সেটাতে আজকের দিনে ইন্টারনেটে আপনি অনেক তথ্য পাবেন, কিন্তু সেই তথ্য আর নিজে ফিল্ড রিসার্চ করা, যেটা জমিতে গিয়ে দাঁড়িয়ে কাজ করা, আমি সেইটা কাজটা করার চেষ্টা করেছি।
এবং এবার আপনি একটা কথা বলুন আমাকে, আপনি এই আলোচনার মধ্যে বলছিলেন যে এইগুলোকে মাইথোলজি বললে খুব একটা ঠিক হবে না, রাদার দেন এটা আমাদের ইতিহাস। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি আপনার গবেষণার মধ্যে দিয়ে কি দেখেছেন যে এখানে তো অনেক সময় একটা তর্ক বিতর্ক হয় যে রামায়ণ একটা কল্পিত কাহিনী বনাম রামায়ণ একটা ইতিহাস, রামচন্দ্র আসলে ছিলেন কি ছিলেন না সেই প্রশ্নে। তা এই রামায়ণ, এটার কি কোনো ঐতিহাসিক বা বাস্তবিক ভিত্তি আছে, নাকি এটা একটা কাহিনী? দেখুন, ঐতিহাসিক ভিত্তি যদি বলতে হয়, কোনো ঘটনা যদি না ঘটে থাকে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার গবেষণার থেকে আমি যেটা মনে করছি, ধরুন যদি কোনো ঘটনা ঘটেইনি, শুধুমাত্র গল্প কথা, সেইটা নিয়ে ভারতবর্ষেরও বহু জায়গায় বহু স্কাল্পচার করা আছে। বহু মন্দিরেতে আপনি যদি ইলোরাতে যান, যেটা আমাদের বহু প্রাচীন মন্দির, আপনি ইলোরার যদি 16 নম্বর কেভ, যেটা আমাদের কৈলাস মন্দির, কৈলাস মন্দিরের ঢোকার প্রবেশপথের একদিকে বিরাট স্কাল্পচার হচ্ছে রামায়ণের, আর একদিকে বিরাট স্কাল্পচার হচ্ছে মহাভারতের। আপনি সেটাকে দর্শন করে নায় ঢুকবেন নায় বেরোবেন। এগুলো হচ্ছে আমাদের জীবনের কথা। এবার বহু ঐতিহাসিক এবং গবেষক যারা এই নিয়ে, আর্কিওলজিস্ট এবং যারা, তারা কাজ করছে যখন, তখন দেখা যাচ্ছে যে অনেক প্রাচীন ধ্বংসাবশেষ থেকে কিছু মূর্তি পাওয়া যাচ্ছে, কিছু ভাঙা টুকরো পাওয়া যাচ্ছে, যেগুলো হয়তো সেই যুগের। এবং এই বিষয়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করেছেন, সেটা কে মোহাম্মদ স্যার করেছেন, যিনি অযোধ্যা, যেটা বোধহয় উনি অনেক বছর আগে স্টুডেন্ট লাইফে তখন ছিলেন, উনি যখন প্রফেসরের সাথে কাজ করতেন, পরবর্তীকালে তো সেটা আপনারা সবাই জানেন। তো কে মোহাম্মদ স্যারকেও আমি এই প্রশ্নটা করেছিলাম, যে প্রশ্নটা আপনি আমাকে করছেন। তো স্যার বলছিলেন যে অনিতা দেখো, আমাদের এই ইতিহাস বলে যেটাকে আমরা বলি, সেটা লেয়ার বাই লেয়ার। এবার প্রচুর জিনিস যেটা নষ্ট হয়ে যায়, ধরুন প্রাকৃতিক বিপর্যয়, সেটাকে আপনি রক্ষা করতে পারছেন না। আমাদের চোখের সামনেই আমরা দেখছি যে ব্রিজ ট্রিজ সমস্ত ধুয়ে মুছে চলে যাচ্ছে, বাড়ি ঘর ভেঙে পড়ছে, এগুলো দেখছি। এবার সেই লেয়ারের উপর লেয়ার যখন সময়ের সাথে সাথে, কালের সাথে সাথে ঢাকা পড়ে যাচ্ছে, এইবার সেটাকে খুঁড়তে খুঁড়তে যেগুলো বেরোচ্ছে, সেগুলো তাদের দৃষ্টিভঙ্গিতে বলছে এগুলো এত প্রাচীন জিনিস, এগুলো এখানে ছিল বা এখানে ঘটেছিল। এটা একটা মত। এবার আর একটা মত হচ্ছে যে, যেটা আপনি বলছিলেন যে কল্পকাহিনী বা যেটাই হোক, কিন্তু আমার মনে হয় একটা সময় গিয়ে যে আচ্ছা, যদি এগুলো সবটাই কল্পকাহিনী হবে, তাহলে কল্পনাতে মানুষ এত দূর কি করে দেখতে পায়? মানে প্রতিটা স্থান, প্রতিটা জায়গা, এই সমস্তগুলো এখনো কি করে রয়ে গেছে? এগুলো তো ধরুন, কল্পনাতে মানুষ একটা গল্প লিখতেই পারে, আমরা হাজার হাজার গল্প পড়ি, বিশেষ করে বাঙালিরা আমরা পড়াশোনা বা গল্প পড়তে ভালোবাসি, প্রচুর গল্পের বই। কিন্তু সব জায়গাকার সব নাম আজকে ইন্টারনেটের যুগে বসে আমরা হয়তো গুগল সার্চ করে পেয়ে যেতে পারি, কিন্তু তখনকার দিনে তাহলে যারা লিখেছেন, এবং যারা লিখেছেন, বাল্মীকি মুনি যদি প্রথম হন, আমরা আদি কবি বলছি, তো যদি তার কল্পনাকেও যদি আমি ধরে নিই, তাহলে কতটা স্ট্রং তার শক্তি, কতটা শক্তিশালী কল্পনা হলে তিনি একদম ডিটো সমস্ত বর্ণনা দিতে পারেন। কিন্তু সেই জন্য, এবং তারপর যখন আবার দেখছি, ধরুন এই যে ক্যাম্বোডিয়ার আঙ্কর ভাট মন্দির, প্রচুর পুরনো মন্দির, বিরাট। তো তার মানে দেয়ালের পর দেয়াল জুড়ে রামায়ণের বিশেষ করে, মহাভারত অতটা অ্যাকসেপ্টেবল নয় সাউথ ইস্ট এশিয়াতে আমি দেখছি যতটা রামায়ণ। আচ্ছা, রামের জনপ্রিয়তা অনেক বেশি। তো কোথাও গিয়ে তখন মনে হয়েছে এই বিষয়টা এমন একটা প্রশ্ন, তো আমি তো বৈজ্ঞানিক বা আর্কিওলজিস্ট নই যে আমি আপনাকে ডেট, সাল, তারিখ বলতে পারবো, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি, সেখান থেকে প্রাপ্ত জিনিসপত্র বা আমাদের যে প্রাচীন গ্রন্থ, এগুলো সব কিছু মিলিয়ে মনে হয় যে আচ্ছা, আমি এক এক সময় ভাবি, ধরুন আমার বা আপনার 10ম পূর্বপুরুষ কে ছিলেন, কজন আমরা তার নাম বলতে পারি? একদমই চাই, তাই না? আপনি 10ম পূর্বপুরুষ কি 14 পূর্বপুরুষের নাম মনে রেখেছেন, বা তাদের কোনো ছবি আছে কিনা, তাদের কোনো অস্তিত্ব আছে কিনা, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি তো দেখাতে পারবো না, স্বাভাবিক, খুব স্বাভাবিকভাবে দেখাতে পারবো না। তার মানে কি সেই মানুষটা ছিলেন না? তার মানে কি তার কোনো অস্তিত্ব কোনো কালেই ছিল না? তা তো হতে পারে না। তো সেক্ষেত্রে আমি
এই বিষয়ে একজন খুব বড় গবেষক আছেন যিনি হরপ্পা সিভিলাইজেশন নিয়ে কাজ করছেন। হ্যাঁ, হরপ্পা সিভিলাইজেশনের আমেরিকান প্রফেসর ছিলেন এই আসামে। আমি খুব নামটা আমি আপনাকে জাস্ট স্কিপ করে যাচ্ছে। তো উনি ব্যাংকক ন্যাশনাল মিউজিয়ামে উনি এসেছিলেন। তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা, এই যে প্রাচীন মাউন্ট, হরপ্পা মানে আমাদের কাছে কি, সেই আমরা ছোটবেলায় বইতে দেখে এসছি একটা মাউন্ট স্তূপ মতন, তো এইটা, তো এর থেকে কি করে বোঝা যাচ্ছে যে কেন ধ্বংস হলো, কেন এটা মানে রিভাইভই বা করেছিল কিভাবে, বা কিভাবে এই সভ্যতা ছিল। তো উনি বলছেন দেখো এটা এতগুলো জিনিস ম্যাটার করে। নদীর গতিপথ ঘুরে যায়। যে জায়গাটা একসময় শস্য শ্যামলা ছিল, নিমেষে গঙ্গা যদি রুট পরিবর্তন করে পুরো জায়গাটার সবকিছু চলে যাবে, শুধু শুকিয়ে যাবে নয়, তাকে কেন্দ্র করে যে সভ্যতা তৈরি হচ্ছে তখন সেই সভ্যতাটাকেও সরে যেতে হবে। আমি আপনি তো নদী ছাড়া বাঁচবো না। নদী কেন্দ্রিক সভ্যতা তো যেখানেই পৃথিবীর বড় বড় সভ্যতাগুলো তৈরি হয়েছে সব নদীর পাশাপাশি। আজকের ডেটেও বাঁচবো না। হ্যাঁ, টেকনোলজির যুগেও যদি নদী ঘুরে যায় বাঁচবেন না। বা নদী গতিপথ পরিবর্তন করে অন্য দিকে চলে গেল, তাহলে যদি চেঞ্জ হয়ে যায়, আচ্ছা তার সঙ্গে ভূমিকম্প থাকছে, তার সঙ্গে আরো অনেক রকম রোগ। এই যে ধরুন আজকে আমরা কোনো অন্য বড় মহামারী দেখিনি, কিন্তু কোভিড আমরা দেখেছি। কোভিডেতে আমরা কি দেখেছি? আমরা গ্রামের পর গ্রাম, শহরের পর শহরকে উজাড় হয়ে যেতে দেখেছি। আজকে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আমাদের দেশের নয় পপুলেশন খুব ঘন বলে হয়তো আমরা অতটা রিয়েলাইজ করিনি, কিন্তু বিদেশের এমন কিছু কিছু জায়গা আছে যেখানে হয়তো 14-15টা ঘর মানে বাড়ি নিয়ে একটা ছোট ছোট গ্রাম, হয়তো দেখা গেল সেই গ্রামের প্রত্যেকের হয়েছে। তো সেই গ্রামটা তার কালে কেউ রইল না। কিন্তু রইল না মানে যদি তার উত্তরপুরুষ কেউ এসে জানতে চায় তার পূর্বপুরুষ তো কেউ তো ছিল। তো আমি গবেষক হিসেবে আমার মনে হয়েছে যে কেউ তো কোথাও একজন ছিলেন যিনি এই কাজগুলো করেছিলেন, এবং এই যে স্ত্রীকে উদ্ধার করা বা এই যে বাবার আদেশে আমি চলে যাচ্ছি, আমার কালকে রাজা হবার কথা, আমি আজকে জানলাম যে না, আমি রাজা তো হবই না, আমাকে 14 বছরের জন্য চলে যেতে হবে। তো এগুলো হচ্ছে একটা শিক্ষা। এই যে ওবিডিয়েন্সি, আপনাকে বলছিলাম না যে দক্ষিণ পূর্ব এশিয়াতে যে ওবিডিয়েন্সিটা আছে, এটা হচ্ছে ওবিডিয়েন্সি। তো এই যে আমার মনে হয় রামায়ণ আমাদের জীবন কথা। আমরা যদি দেখুন, রামায়ণ আজকের জিনিস তো নয়। আজকে রামায়ণ রাজনীতির বিচারেই হোক কি সমাজনীতির বিচারেই হোক, রামায়ণ বাল্মীকি মুনি আজকে লেখেননি। হ্যাঁ, আর অযোধ্যাও আজকের নগরী নয়, সে বহু প্রাচীন নগরী। এখন আমি সেসবের কোনো যুক্তিতর্ক মানে আমার হয়তো সেটা বলার মতন যদি ডেট কাল নির্ধারণ করে বলতে বলেন সেটা, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে কাজ করতে গিয়ে যে আমাদের একটা মহাকাব্য, এটা তো ভারতবর্ষের একটা মহাকাব্য, ভারতের বাইরে ইলিয়াড ওডিসি ছাড়া রামায়ণ মহাভারতের মতন কোনো মহাকাব্য পৃথিবীতে নেই। এবং আজকের ডেটে ধরুন ইলিয়াড ওডিসির কে কেন্দ্র করে কোনো পলিটিক্যাল পট পরিবর্তনও হয় না। সো রামায়ণ মহাভারত আজকের ডেটে সো রেলিভেন্ট কি হয়তো কোথাও কোথাও ভোটের বিচারেও চলে আসে। তা যাই হোক, আমি সেটা তো একটা গবেষককে আমি রাজনীতির মধ্যে আনতে চাইছি না, সেটা তো একটা পার্ট। বাট কিন্তু দেখুন, শুধু সেটা ছাড়াও ইলিয়াড ওডিসিকে নিয়ে কিন্তু কোথাও এত কাজ হয়নি। আপনি যদি আমার বইটাও পড়েন বা যদি আমার অভিজ্ঞতাটাও মানে আলোচনা করি আপনাদের সাথে, তাহলে দেখুন থাইল্যান্ড থেকে শুরু করে আমি ওইটাই আপনাকে আসছিলাম যে সাউথ ইস্ট এশিয়াতে আমিও যখন গেছি তখন একটা ইন্ডিয়ান আর্টস অ্যান্ড কালচার বা ইন্ডিয়ান সফট পাওয়ারের ছাপ দেখেছিলাম। সো এখনো আমরা এখান থেকে শুনি যে ইন্দোনেশিয়ার টাকায় ভারতীয় দেবতাদের ছবি থাকে, গণেশ ঠাকুর বা ইত্যাদি, বা রিসেন্টলি আপনার থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়ার একটি সোকল্ড হিন্দু মন্দিরকে নিয়ে যুদ্ধ হয়ে গেল। আমি বলছি যে সাউথ ইস্ট এশিয়াতে এই ভারতীয় সংস্কৃতির প্রভাব কতটা আপনি দেখেছেন? ভীষণ বেশি প্রভাব,
ভীষণ গভীর প্রভাব, বেশি বলা ভুল হবে, গভীর প্রভাব কথাটা আমি ওখানকার মানুষজনকেও দেখেছি যে মোবাইলের ওয়ালপেপারে লর্ড শিবা বলে, হ্যাঁ লর্ড, ওরা বলে থাইল্যান্ডের মানুষরা বলে শিওয়া, শিওয়া তালবশী ও আকার, শিওয়া, হ্যাঁ, বা গণেশা। সব থেকে মজার হচ্ছে গণেশা। গণেশা হচ্ছে কেন, গণেশকে ওরা বলেন ফি গণেশ, ফি গণেশা বা ফি কানেত। গণেশ তো বলে না, প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ, ফি কানেত বলে। তো ফি মানে কথাটা কি, ফি মানে বড় ভাই, আচ্ছা, কানেত হচ্ছে গণেশ, তাহলে গণেশ হচ্ছে আমার বড় ভাই। তাহলে আপনি ভাবুন গভীরতাটা কোথায় গিয়ে পৌঁছেছে। থাইল্যান্ডে যত গণেশের বড় বড় মূর্তি আছে পৃথিবীর কোনো দেশে নেই, কোনো দেশে নেই। আচ্ছা, এবার এই যে নবরাত্রি হলো, নবরাত্রি যে হলো, নবরাত্রিতে আপনি যদি ওখানে সিলোম বলে একটা জায়গা আছে ব্যাংককে, আমি হার্ট অফ দ্য ব্যাংকক বলছি, এটা অন্য কোথাও না, ব্যাংককের সিলোমে যেখানে মারিয়াম্মান মন্দির আছে। মারিয়াম্মান হচ্ছে আমাদের দক্ষিণ ভারতীয় প্রভাবে তৈরি, 1911 সালে এই মন্দিরটি তৈরি করেছিলেন আমাদের থাইল্যান্ডের পূর্বতন রাজা, তিনি তৈরি করেছিলেন। তো এই মন্দিরে যে দেবী তিনি মারিয়াম্মান বা কালী বা উমা, থাইল্যান্ডের থাইদের কথায় উমা। এই থাইরা এই নবরাত্রির সময় শয়ে শয়ে মানুষ আজকাল নবরাত্রিতে ভেজিটেরিয়ান ফুড খায়। ওরা নবরাত্রি পালন করে, সাদা কাপড় পরে বা হলুদ কাপড় পরে। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে নবমীর দিনটা, নবমী এবং দশমী। আপনি যদি যান 5 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে রাস্তা বন্ধ থাকে। তার কারণ হচ্ছে কুলুর, দেখেছেন কখনো ওই কুলুর দশেরা? কুলুর দশেরাতে মানুষ বাড়ির থেকে নিজের দেবতাদের নিয়ে আসে, নিয়ে এসে মাথায় করে নিয়ে এসে ওই ওদের যে বড় মাঠ হবে সেইখানে সবাই ওরা পুজো টুজো করে, বিসর্জন হয়। এটা একটা সমষ্টিগত একটা প্রভাব, হ্যাঁ, সেটা এইরকম আপনি যদি যান নবমী বা দশমীর দিনকে থাইল্যান্ডের ওই ব্যাংককের ওই রাস্তাতে, আপনি দেখবেন প্রত্যেকের বাড়ির থেকে তার কালী, দুর্গা সমস্ত মূর্তিকে নিয়ে এসে ছোট ছোট প্যান্ডেল করে করে সাজাচ্ছে। আচ্ছা, সারা রাত্রির ওখানে বসে ওরা পুজো করবে এবং সারা রাত্রির তাদেরকে আপনি কারোর মধ্যে দেখতে পাবেন বিভিন্ন রকম, আমাদের সেই চড়কের সময় যেরকম হয় না, বিভিন্ন এই নাক দিয়ে কিছু ফোড়া বা যেগুলো ঝাঁপানের মতন করা হয় বা ভর হওয়া, ইভেন সেগুলো অবধি হচ্ছে। তো এটা একটা দিক গেল। আবার থাইল্যান্ডে এই যে রামের প্রভাব বা রামায়ণের প্রভাব, তার একটা বড় কারণ শুধু থাইল্যান্ডে নয়, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় তার বড় কারণ হচ্ছে বিষ্ণু চেতনা। কিরকম বিষ্ণু চেতনা? রামকে, রাম তো বিষ্ণুর অবতার, শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অবতার। আপনি যদি এই বিষয়ে বিষ্ণুকে যদি সরিয়ে নেওয়া হয়, আমাকে একজন খুব বড় গবেষক এই কথাটা বলেছিলেন, জানিতে যদি বিষ্ণুকে সরিয়ে নেওয়া হয় ভারতবর্ষ এবং ভারতের বাইরের এই সব দেশ থেকে, তাহলে কি থাকবে? বিষ্ণুকে কেন্দ্র করেই রাম, বিষ্ণুকে কেন্দ্র করেই কৃষ্ণ, বিষ্ণুকে কেন্দ্র করেই আঙ্কর ভাটের মন্দির, বিষ্ণুকে কেন্দ্র করেই মালয়েশিয়াতেও যে বিভিন্ন ধরনের এখনো ওই পুজো টুজোগুলো কিছু হয়, সেগুলো এখনো আছে সেখানে। আবার এই বিষ্ণুর রাম অবতারকে নিয়েই এত নাটক, এত স্থাপত্য, এত নাচ গান। আমি যেটা বলতে চাইছি যে ইলিয়াড ওডিসিকে কেন্দ্র করে কিন্তু পৃথিবীর কোথাও এত রকমের সাংস্কৃতিক ব্যাপ্তি হয়নি। কিন্তু আমাদের মহাকাব্যকে কেন্দ্র করে তাদের ক্ষণ আছে। ক্ষণ কথাটা আপনি তামিলেতেও বোধহয় পাবেন, আবার নর্থ ইস্টে পাওয়া যায়। ক্ষণ কথাটা খুব পাওয়া যায়। ক্ষণ হচ্ছে এক ধরনের খোল, খোল অর্থেও খোল যে আমরা বাজাই, সেটাও আছে। আবার কোচবিহার, দিনাজপুরে এবং ইভেন আসামে আমাদের তাই অহোম রাজা ছিল, তাই অহোম তার রাজত্ব ছিল। তো থাইল্যান্ডের সাথে বা সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে আমাদের এই নর্থ ইস্ট কান্ট্রিগুলোর, ইন্ডিয়ার খুব যোগ ছিল একটা সময় এবং এখনো আছে। তার ফলে প্রত্যেক বছর ওখানে রয়্যাল ক্ষণ হয়। রয়্যাল ক্ষণ মানে রাজবাড়ির তত্ত্বাবধানে রামলীলা হয়। আচ্ছা, রাজবাড়ির তত্ত্বাবধানে। এবং সেটা এত ইন্টারেস্টিং যে ধরুন প্রত্যেক বছর অক্টোবর মাসে এই নবরাত্রির
পর থেকেই শুরু হবে, নভেম্বরের 14-15 তারিখ অবধি চলবে। আমি ধরুন দীর্ঘ 5 বছর প্রথম দিনই অনলাইনে টিকিট পাইনি, পুরো হল 1 মাসের জন্য ভর্তি হয়ে যায়। থাইল্যান্ডে। আচ্ছা, শুধু বিদেশিরা দেখে না, কারণ থাইল্যান্ড ডেফিনেটলি একটা কসমোপলিটন। থাইরাও, তাদের এতটা ভালোবাসা আছে। সো আমাদের কালচারের ব্যাপ্তিটা আমরা যতটা ভাবি তার থেকে বেশি। আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে এটা কি একটা কারণ যে বিং আ বুদ্ধিস্ট কান্ট্রি, যেহেতু বুদ্ধিজমের রুটটাও ইন্ডিয়া থেকে, যে এই দেশগুলো বুদ্ধিস্ট কান্ট্রি বলে হয়তো এদের ইন্ডিয়ান কালচারের প্রতি এতটা আকর্ষণ? সেক্ষেত্রে তো তাহলে ইন্দোনেশিয়া বুদ্ধিস্ট নয়। ইন্দোনেশিয়া তো মুসলিম কান্ট্রি, ইসলাম ধর্মকে তারা ফলো করে। ফিলিপাইন্স তো খ্রিস্টান কান্ট্রি। তাহলে সেই ফিলিপাইন্সের 3টে রামায়ণ আছে, 3 ধরনের রামায়ণ আছে। ইন্দোনেশিয়ার রামায়ণের প্রভাব যদি বলতে যাই, ইন্দোনেশিয়ার অনেকে ভাবেন যে বালি তো হিন্দু, তাহলে বালিতে আছে। কিন্তু আমি শুধু বালির কথা বলছি না, আমি বলছি ধরুন জাকার্তা, সুরাবায়া, যেগুলো ইন্দোনেশিয়ার বড় বড় পার্ট, সেখানে রামায়ণের অভিনয় হয় প্রত্যেক দিন বিকেলে। তাদের আমরা বেশিরভাগ মানুষ আঙ্কর ভাটের কথা জানি, ক্যাম্বোডিয়ার মন্দির, কিন্তু সেখানে আরেকটি মন্দির আছে, সেটি হচ্ছে যোগজাকার্তার প্রাম্মানানের মন্দির। আচ্ছা, প্রাম্মানানের মন্দিরের 5টা বড় টাওয়ার, এবং তার গঠনশৈলীও আমাদের নাগোরা স্টাইল, মানে আমাদের যে মন্দির তৈরি হয় তার কিছু কিছু স্টাইল আছে। তো নাগোরা স্টাইল হচ্ছে উড়িষ্যার মন্দিরের যে গর্ভগৃহ, নাটমণ্ডপ, এই যে স্টাইলটা, এই স্টাইলে ইন্দোনেশিয়ার মন্দির, কারণ উড়িষ্যার সঙ্গে বিরাট রিলেশন ইন্দোনেশিয়ার। হ্যাঁ, তো ওখানকার যে প্রাম্মানানের মন্দির, সেই প্রাম্মানানের মন্দিরে প্রতি 1 দিন অন্তর সন্ধ্যাবেলায় ওই বিরাট স্টেজ, পেছনে আকাশ ভর্তি তারা, অন্ধকার, হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে আপনি দেখছেন ভারতবর্ষ থেকে এত দূরে গিয়ে হনুমান লঙ্কা দহন করছেন, রাম লক্ষ্মণ সীতা তারা নাচ করছে, তারা গান গাইছে, পুরো ঘটনা তাদের দেখানো হচ্ছে, লাইভ স্টেজে হচ্ছে। কয়েকশো পারফর্মার আর্টিস্ট তারা করছেন। ওই যোগজাকার্তাতেই আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আপনার পুরাবিসাথা বলে সেখানে যে ভদ্রলোক, তিনিও ইসলাম ধর্মেরই লোক, তিনি তার স্ত্রী দুজনে মিলে তাদের জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে একটা থিয়েটার হল তৈরি করেছেন, এবং সেই থিয়েটার হলে ওনারা দুজন আজ 43 বছর টানা প্রত্যেকটি সন্ধ্যায় রামায়ণ অভিনয় করেন। মানে এইটা যে আমাদের ভারতবর্ষের ধর্মের মানে গণ্ডি পেরিয়ে গেছে, সেটা অনেক প্রমাণ আমরা পেয়েছি। কে মোহাম্মদ স্যারের কথাই যদি আপনি বলেন, যে কে মোহাম্মদ স্যার একজন অনবদ্য মানুষ, যাকে এইসব মানুষকে ধরুন, যদি আমি আপনাকে বলি, মানে আমাদের এই যে কাজগুলো না, বা স্যারের যে কাজ আপনি বলছেন, মকবুল স্যার যিনি জগন্নাথ নিয়ে রিসার্চ করছেন, আপনি এনাদেরকে ধর্মের গণ্ডি দিয়ে, আমাদের দেশের কালচারটাকে ওইভাবে ধর্ম দিয়ে ছোট করা। ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশে মানে আমি আবার স্বামীজির কথাতেই চলে যাই। স্বামীজি কি বলতেন, মানে আমার সবকিছু তো সেই তার থেকে আসা, তার জন্যই ধরুন এই রিসার্চ, যে খুঁজে বের করা, ভারতকে খুঁজে বের করা, ভারতের ভেতরে এবং ভারতের বাইরে। তো স্বামীজি বলতেন যে ভারতের অজস্র মণিমাণিক্য, সেগুলো পুরো দেশে স্ক্যাটার হয়ে ছড়িয়ে রয়েছে। তো সেই মণিমাণিক্যর মধ্যে কিন্তু শুধু ধর্মবোধ নয়, ধর্ম তো একটা নিশ্চয়ই, তিনি বলে গেছেন একটা, যা আমাদের ধারণ করে থাকে, ধর্ম মানে সেটা। তো সেই ধারণ করে থাকা জিনিসের মধ্যে তো আপনার সংস্কৃতি থাকবে, আপনার শিল্পকলা থাকবে, আপনার অনেক ঐশ্বর্যমণ্ডিত জিনিস থাকবে, যেগুলো দিয়ে একটা সংসারকে ধারণ করতে গেলে যেমন অনেকগুলো জিনিস লাগে, ঠিক একটি দেশের ক্ষেত্রেও তাই। তার ফলে আপনি দেখবেন ভারতের ওপর আক্রমণ হয়েছে অনেকবার। আক্রমণ করতে কে না এসেছে, সেই শক হুন পাঠান থেকে শুরু করে ব্রিটিশ অবধি সবাই এসছে। আমার ঘরে যদি কিছু না থাকে, তাহলে কেন আসবে?
আপনার ঘরে কিছু নেই, চোর তো আপনার বাড়িতে আসবেন না। তাহলে আপনার ঘরে তো কিছু থাকতে হবে। সেটা হচ্ছে আমাদের উইজডম ছিল, আমাদের সম্পদ ছিল, যে সম্পদ আজকে চলে গেছে বাইরের হাতে, সম্পদ ছিল। আর সারা পৃথিবীতে ভারত পূজিত হয়েছে এই জ্ঞানের জন্য। এই যে নলেজটা, এইটা সারা পৃথিবীতে ব্যক্ত হয়েছিল। সেটাকে এখন সেটা কিভাবে, ধরুন আজও যদি বলেন, এই যে স্ট্যানফোর্ড থেকে যে লিস্টটা বার করলো যে 2% বিজ্ঞানী হচ্ছে ভারতীয় বিজ্ঞানী, এটা তো গত কয়েক সপ্তাহ আগের ঘটনা। যদি তখনকার দিনে কোনো লিস্ট আপনি বার করতেন, তাহলে দেখতেন যে এই সমস্ত দেশের রাজবাড়িগুলোতে কিভাবে এই ধরুন যারা অ্যাস্ট্রোলজি জানছে, যারা অ্যাস্ট্রোনমি, আপনি অ্যাস্ট্রোনমির কথা বলছিলেন, যারা মহাকাশবিদ্যা জানছে, তাদের কত গুরুত্ব। এই জন্য এখনও থাইল্যান্ডের রাজপরিবারের যে সমস্ত রিচুয়ালস হয় বা যে সমস্ত অনুষ্ঠান হয়, তার 50% করেন হচ্ছেন ব্রাহ্মণরা, থাই ব্রাহ্মণ, এবং 50% কাজ করেন বৌদ্ধ মঙ্করা, মানে সন্ন্যাসীরা। আমি আপনাকে আমার বইতে বোধহয় আপনি পাবেন, হ্যাঁ ছবি রয়েছে, হলকর্ষণ উৎসব হয়। আমার নতুন বইটা যেটা আমি কাজ করেছি, যে উৎসব অনুষ্ঠান দক্ষিণ পূর্ব এশিয়াতে কিরমভাবে আছে, সেটা করতে গিয়ে আমি আরও অবাক হয়ে গেছি যে আমরা কতটা, এটা না ঠিক সেই ট্যাপেস্ট্রির মতন, আপনি বাদ দিতে পারবেন না। ইটস লাইক আ ওভেন, একটার পর একটা লেয়ার যেন চলে গেছে। সেখানে হলকর্ষণ উৎসব হচ্ছে। হলকর্ষণ তো আজকের বাংলাতে বোধহয় অর্ধেক, কেন বোধহয় 90% মানুষ এই হলকর্ষণ শব্দটাই শুনেনি। আমিও ইনফ্যাক্ট এখন শুনলাম। হলকর্ষণ হচ্ছে হালকে কর্ষণ করা, মানে জমিকে রোয়া। আচ্ছা, যেটা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ করিয়েছিলেন, এটা হচ্ছে হলকর্ষণ। ইংরেজিতে হচ্ছে প্লাউইং সেরিমনি। প্লাউইং সেরিমনি, প্লাউ করছে যখন। ন্যাশনাল মিউজিয়াম ব্যাংককে আমাদের সেই বিশাল রাজকীয় হালটা রাখা থাকতো, মানে আপনার পুরো স্টুডিও ছেড়ে বেরিয়ে যাবে এখান থেকে রাস্তা অবধি, সেটা হচ্ছে হাল। সেই হাল দিয়ে যেটা জমি চষা হবে, সেটা একটি রাজকীয় উৎসব। সারা থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, এই সমস্ত দেশে হলকর্ষণের দিন ন্যাশনাল হলিডে। কারণ আমরা কিসের উপর দাঁড়িয়ে আছি? আমাদের দেশ কৃষিভিত্তিক দেশ। কৃষির দেবতাকে যদি না আপনি মানেন, হাল হোক, হাল কার আয়ুধ? বলরামের আয়ুধ হচ্ছে, অস্ত্র হচ্ছে হাল। তো এই হলকর্ষণ করা যখন হচ্ছে, সেই অনুষ্ঠানে মানে উপস্থিত থাকছেন স্বয়ং রাজা বা রানী রাজপরিবার থেকে, থাকবেন এগ্রিকালচার মিনিস্টার যিনি কৃষিমন্ত্রী, এবং ওখানকার সমস্ত বিদ্বজনেরা, সমস্ত জ্ঞানীগুণী মানুষ, তারা থাকবেন। পুরো রিচুয়ালিস্টিক পার্টটা, যেটা আমাদের কর্মকাণ্ড যেটাকে আমরা বলি কোনো অনুষ্ঠানের, সেটা পালন করা হবে থাই ব্রাহ্মণদের দ্বারা। এবং কৃষিমন্ত্রী, এ আমার নিজের চোখে দেখা, আমার বইতে ছবিও পাবেন আপনি। 2017 সালে আমার মানে এই সুযোগ হয়েছিল, ন্যাশনাল মিউজিয়াম ভলেন্টিয়ারের গাইড হিসেবে ওই অনুষ্ঠানে আমরা যেতে পেরেছিলাম। কৃষিমন্ত্রী নিজে ওই হাল কর্ষণ করবে, এবং রাজার যে সমস্ত গাভীরা থাকে, গরুরা থাকে, তাদের সামনে 7 রকমের খাদ্য এবং পানীয় ধরা হবে। আচ্ছা, একটা থালাতে পুজো হলো আগে। হ্যাঁ, নটরাজের পুজো হবে, শিবের পুজো হবে ওই দিন। শিবের পুজো হবে, উমার পুজো হবে, দুর্গার পুজো হবে, দুর্গা অন্নপূর্ণা। তার পুজো হওয়ার পর একটা থালাতে করে 7 রকমের শস্য আনা হবে। 6 রকম শস্য, আর একটা হচ্ছে জল। সেই শস্যর দানাগুলো ওই গাভীর মুখে বা গরু বা এর মুখে ধরা হবে। তারা যেটা খাবে, সেই ফসলের চাষ সেই বছর হবে। আচ্ছা। এবং যদি জল খায়, তার মানে প্রচুর বৃষ্টি হবে। এবং খুব খুব অদ্ভুত। এতটাই তারা আমাদের, আপনি বলছিলেন যে কতটা গভীরতা, আপনি ভাবুন কতটা গভীরতা। সেটাই। এবার আমি একদম অন্যদিকে আসছি একটু। সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন বিদেশে থাকছেন, কর্মসূত্রে হোক বা আপনার গবেষণা সূত্রে হোক বা পারিবারিক সূত্রে হোক।
ধরুন আমি যদি জিজ্ঞাসা করি যে শেষ 10 বছরে ইউএস ইউরোপ মিলিয়ে বা গোটা পৃথিবীতে ভারতবর্ষের ইমেজের কি পরিবর্তন হয়েছে, আপনি কি দেখেছেন? আমার কাছে এটা খুব পজিটিভ একটা লক্ষণ। অনেক অন্যরকম একটা জায়গায় আমরা পৌঁছেছি গত 10 বছরে। ভারতের ভেতরে থেকে যেটা আমরা বুঝতে পারি না, বাইরে বেরোলে আপনি বুঝতে পারবেন। ভারতীয় বললে মানুষ কিন্তু শ্রদ্ধার চোখে দেখছে। একদম রিসেন্ট কিছু ঘটনা আপনি যদি বাদ দেন, আমেরিকা ইউরোপের কথা যেখানে বলছেন, সেখানে একদম রিসেন্ট কিছু ঘটনা যেগুলো সব জায়গাতেই হয়ে থাকে আর কি, স্কিন কালার বা সেগুলোকে আমি এই মুহূর্তে ধরছি না, কিন্তু আপনার যেটা সামগ্রিক, আমি যদি বিগার সিনটা দেখতে চাই, বড়ভাবে যদি দেখতে চাই, তাহলে কিন্তু ভারত এখন অনেকটা উপরে। এবং ভারতীয় বোধ, ভারতীয় খাবার, ভারতীয় বস্ত্র, টেক্সটাইলের একটা বিশাল ভূমিকা ভারতের টেক্সটাইলের। কারণ আপনি যে টেক্সটাইল যেভাবে এখানে উৎপন্ন হচ্ছে, যে কোয়ালিটি অফ টেক্সটাইল এবং যে অর্থে আপনি পাচ্ছেন, সারা পৃথিবীতে কোথাও নেই। সারা পৃথিবী না, এই মানের কাপড়, বিশেষ করে সুতিজাত সেই জিনিস বা সিল্ক, এই দুটোতে ভারতের আশেপাশে খুব কম দেশ যারা এত উন্নত মানের কাপড়। বাংলাদেশ কিছুটা আছে, ওই ভারতীয় উপমহাদেশ, মানে আপনি ভারতীয় উপমহাদেশ, এই রিজিয়নটাকে ধরে নিই যদি, সেটা 3 নম্বর যেটার জন্য ভারতের যোগা এত বেশি ভাবে মানুষকে প্রভাবিত করেছে। মানে একটা সময় ছিল তো প্রচুর হট যোগা স্টুডিও, মানে সেটা এখনো আছে, আমি বলছি না যে এখন নেই, কিন্তু পিওর যোগ যেটা সেটা ব্রিদিং এর হতে পারে, নিঃশ্বাসের, কারণ আমাদের সবকিছুই তো নিঃশ্বাসকে কেন্দ্র করে হচ্ছে, সেটা হতে পারে, বা এমনি যে আমাদের ছোটবেলা থেকে আমরা যেগুলো যোগ ব্যায়াম করতাম, যে বিভিন্ন আসন, যোগাসন, সেই সবের প্রচার এখন সারা পৃথিবীতে খুব ভালোভাবে নিয়েছে। কত মানুষ যে এর দ্বারা প্রভাবিত। আমার প্রচুর, মানে যেহেতু আমি ন্যাশনাল মিউজিয়াম ভলেন্টিয়ারে রয়েছি এবং সেখানে আমাদের প্রায় 35টি দেশের, বিভিন্ন দেশের মানুষ সেখানকার সদস্য বা সদস্যা, তো তাদের কাছ থেকে যখন শুনি না, আমার খুব আনন্দ হয় যে আমরা এই যোগা ক্লাসে যাচ্ছি, এতে করে আমি খুব ভালো আছি, হ্যাঁ তোমাদের দেশের এই যোগাটা করে আমার এই কোমরের এটা ভালো হয়ে গেছে, বা এই যে মানে ধরুন এগুলো খুব কমন একটা শারীরিক প্রতিবন্ধকতা এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের। এমনকি আপনি ইউরোপ আমেরিকাতে যান, দেখবেন কত ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছে। আমি এটা কোনো মানে ধর্মের বেসিসে বলছি না, হেলথ ইস্যুর জন্য, হেলথ, শরীরকে কিভাবে ভালো রাখতে হবে, তাতে ভারতের যা অবদান, যদি আমরা ভারতীয় কালচার, ভারতীয় সভ্যতার যে অবদান, যদি সেটা আপনি সুশ্রুত থেকে ধরেন, বিদেশে সুশ্রুতকে যদি ধরেন, আপনি দেখুন সার্ন, যেটা সুইজারল্যান্ডে এত বড় একটা পরমাণু নয়, মানে বৈজ্ঞানিক কেন্দ্র, যারা পৃথিবীর জন্মলগ্ন থেকে কিভাবে কি হচ্ছে বিগ ব্যাং থিওরি নিয়ে করছে, তার এক্সপেরিমেন্ট করছে, তাদের প্রবেশপথে তারা নটরাজ শিবকে রাখছে। রাইট, তাই বিশাল, আপনি দেখবেন, আপনি সার্চ করলেই পাবেন। শার্নের একটা এক্সপেরিমেন্ট একটা সময় পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল, যে ওই এক্সপেরিমেন্টটা শুরু হলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে বা ইত্যাদি ইত্যাদি। এখন ওনাদের প্রবেশ পথে বৈজ্ঞানিকেরা রোজ ঢুকছেন নটরাজকে শ্রদ্ধা জানিয়ে। কারণ কি বলছে, নটরাজের পাশের যে রিংটা, অগ্নির যে বলয়, সেই অগ্নিতত্ত্ব সৃষ্টির মূলে। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি যোগাতে চলে গেলেন। আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে, আমি একটা মেয়েকে জানি ব্যক্তিগতভাবে, যে ইন্দোনেশিয়ার, সে এসেছিল শান্তিনিকেতনে। সে বলছে যে তোমাদের যে গানের সুর, এই যে এত বৈচিত্র্য পৃথিবীর খুব কম দেশে আছে। প্রত্যেকটা দেশকে, আমি কোনো দেশকে ছোট করছি না, প্রত্যেকটা দেশ তার নিজস্ব সম্ভারে পূর্ণ, কিন্তু তার সাথে সাথে ভারতীয় এই সম্ভারটা মানুষের কাছে, আমরা তো আমাদের কথাটা ঠিকভাবে বলতে পারিনি। একদমই তাই। এই গত 10 বছরে আমি যেটা দেখছি,
সেটা হচ্ছে আমরা আমাদের কথাটা আস্তে আস্তে করে হলেও বলতে শিখেছি। এবং এই যে ধরুন বিভিন্ন প্রদেশের যে ট্র্যাডিশনাল আর্ট ওয়ার্ক, স্বামীজি যেটা বলেছিলেন সিস্টার নিবেদিতাকে, যেটার কারণে আমার এই উড়িষ্যার পটচিত্রের গবেষণা শুরু, যে তুমি সন্তান হারিয়ে গেলে একজন মা যে আকুতি নিয়ে তাকে খুঁজে বার করে, তুমি সেই আকুতি নিয়ে ভারত শিল্পকে খুঁজে বার করো। শুধু বার করো না, শুধু থেমে যেও না সেখানে, তাকে তুমি প্রতিষ্ঠা করো। নিবেদিতা তা করেছিলেন। অজন্তার ছবি আমরা জানতে পারতাম না যদি না নিবেদিতা সেগুলোকে আঁকিয়ে রাখতেন নন্দলাল বসুকে দিয়ে, অসিতবাবুকে দিয়ে। তো তার ফলে এই যে শিল্প চেতনা, আজকে দেখুন আমাদের ডোকরা, যদি আমরা পশ্চিমবঙ্গ থেকে এইসব জায়গায় যদি আমাদের বালুচরি শাড়ি যেরকম রয়েছে, তেমনি তো সারা ভারতবর্ষের, তো যে আপনাকে বলছিলাম মণিমাণিক্যটা কিরকম, প্রত্যেকটা স্টেট তাদের নিজস্ব আলাদা আলাদা টেক্সটাইল বোনার দক্ষতা, তাদের নিজস্ব আলাদা আলাদা ছবি তৈরি করার দক্ষতা, এগুলো আমাদেরকে ব্রিটিশ শেখায়নি, এগুলো আমাদের। এগুলো তোমরা কেউ আমাদের শেখাওনি, এগুলো আমাদের। এগুলো কিন্তু আমরা দেশের বাইরে নিয়ে যেতে পারিনি, যেটা এই গত 10 বছরে প্রচুর হ্যান্ডলুম এবং ট্র্যাডিশনাল আর্ট যেটা আমাদের, সেই শিল্পকলা কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছে। সেটা ধরুন ব্যুরোক্র্যাট লেভেলে উপহার দেওয়ার জন্য হতে পারে, সেটা একটা যেরকম জায়গা। এবার তাতে কি হচ্ছে, স্বামীজি একটা খুব দামি কথা বলতেন। স্বামীজি বলতেন, ধরো যদি কোনো দেশের বা কোনো রাজ্যের রাজা যদি তোমার জিনিসটাকে গ্রহণ করে, তাহলে কিন্তু খুব সহজে সাধারণ মানুষ সেটাকে গ্রহণ করবে, কারণ হি ইজ দ্য লিডার। এবার লিডার যদি বলে যে আচ্ছা আমাকে ভারতবর্ষ থেকে একটা মধুবনীর পেন্টিং দেয়া হয়েছে, কি কাশ্মীরের একটা শাল দেয়া হয়েছে, কি সাউথের একটা কোনো শাড়ি দেয়া হয়েছে, সারা পৃথিবী সার্চ করবে এখন যেটার কি নাম, কে তৈরি করছে। তো এই যে ধরুন আজকে কোলাপুরি চটিটা, কোলাপুরি চটিটা কি হলো? কোলাপুরি চটিটা তো আগে কেউ জানতো না যে এটা কারা, কোলাপুরে কে তৈরি করছে, কি পয়সায় পাওয়া যাচ্ছে। এটা যখন বিদেশের একটা অত বড় র্যাম্পে ফ্যাশন দুনিয়াতে যখন পরে হাঁটছে বা সেই ব্যাগ ইউজ করছে এবং তার 1 লক্ষ টাকা দাম হচ্ছে, তখন মানুষ প্রতিবাদ করছে যে এই জিনিসটা তো তৈরি হচ্ছে এখানে, এখানে এই দামে পাওয়া যাচ্ছে, যে শিল্পীরা করছে তাদের কাছে আপনারা যান। তাহলে অ্যাটলিস্ট এগুলো তো হচ্ছে। তার ফলে ভারতের গত 10 বছরে আমি আশাবাদী ব্যক্তিগতভাবে। দেখুন অনেক চেঞ্জ হবে, সেটা তো আমাদের, সেটা তো হ্যাঁ, সেটা তো আমাদের জীবনের নিয়ম, জীবনের নিয়ম, আমাদের ইকোনমি চেঞ্জ হচ্ছে, হ্যাঁ বাড়ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দ হয় যখন দেখি ওমা আমার দেশের জিনিসটা এখানে আছে এবং মানুষ সেটাকে সেলিব্রেট করছে। আজকে দিওয়ালি বলুন, দিওয়ালি কি বিশালভাবে সেলিব্রেট হচ্ছে পৃথিবীতে। এটা কোনো গল্প কথা নয়, এটা এআই এর কাজ নয়। আপনি সিঙ্গাপুরের কথা বলছিলেন, সিঙ্গাপুরে আপনি যদি দিওয়ালির সময় যান, প্রত্যেকটা ট্রেনের ভেতরে ডিজিটাল পেন্টিং থাকে পুরোটা দিওয়ালির, পুরো ট্রেনগুলো। আচ্ছা, আমি তো দিওয়ালির সময় যাইনি। হ্যাঁ, যদি যান তাহলে আপনি দেখতে পাবেন। ইভেন আমি সিঙ্গাপুরের মেট্রোতে আপনার সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে ওদের বোর্ডে স্টেশনগুলোর নাম লেখা দেখেছি। অনেক বেশি দক্ষিণ ভারতীয় মানুষ ওই দেশে আছে। একদমই তাই। কারণ মানে আমি ওটা দেখে প্রথমে একটু অবাক হয়ে গেছিলাম। আমি ফার্স্টে ভাবছিলাম যে এটা আমাদেরই দেশের ল্যাঙ্গুয়েজ বা ইত্যাদি। তারপরে আমাকে একজন বললো যে না, তামিলে লেখা থাকে। হ্যাঁ, মানে ইংরেজির সাথে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজের সাথে তামিলে লেখা রয়েছে। তাহলে ভাবুন, আমি যদি বলি আমার প্রভাব নেই, এটাই তো একটা সফট পাওয়ার, এটা তো একটা বিরাট সফট পাওয়ার। আচ্ছা আপনি বলছেন, আমি বলছি সংস্কৃত ভাষা, সংস্কৃত আমরা পড়া বন্ধ করে দিয়েছি, চেষ্টা অনেক কারণ, আমি সে পেছনে যেতে চাইছি না, কিন্তু সংস্কৃত ভাষাকে কেন্দ্র করে পৃথিবীর দেশের, অন্যান্য দেশের কত দেশের ভাষা তৈরি হয়েছে। থাইল্যান্ডের যে থাই ভাষা তৈরি হয়েছে সংস্কৃত, পালি, তামিল এবং কখনো কখনো 2-4টে বাংলা ভাষাও আমার মনে হয়েছে যে খুব মিল, এইভাবে।
হ্যাঁ, মানে আমার ওখানকার মেট্রো স্টেশনের নাম দেখো অদ্ভুত লেগেছিল, যে অশোক মন্ত্রী রোড। অশোক মন্ত্রী, সেটা হচ্ছে রাজা অশোকের, সম্রাট অশোকের বুদ্ধিস্ট কান্ট্রি হিসেবে একটা বড় প্রভাব আছে। ওদের অনেক বিল্ডিং এর নাম, অনেক ওটা কি এই সম্রাট অশোকের নামই? একদম একদম। আচ্ছা, যেহেতু বুদ্ধিজমকে ওনার দ্বারা ওনার সন্তানেরা অনেকটা বেশি স্প্রেড করেছিল, সেই আচ্ছা, তাহলে ভাবুন এটাও কিন্তু একটা বিরাট বুদ্ধিজমের একটা বিরাট প্রভাব। ভারতবর্ষ দেখুন, ভারতকে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, সেটা কথা নয়, সেটা তো মানুষকে আজকে কর্মসূত্রে, কাজের সূত্রে যেতে হচ্ছে, কিন্তু যেটা আমার খুব আনন্দ হচ্ছে বা আমাদের খুব ভালো লাগে, ভারতবর্ষ যা দিয়েছে পৃথিবীকে তার কিন্তু কোনোটা নেগেটিভ জিনিস দেয়নি। ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখা। আমি নতুন জেনারেশনদেরকেও বলি যে তোমরা আমাদের দেশে কি দোষ আছে সেগুলোকে না ভেবে বা না বলে যদি আমরা একটু ভাবি, দেখুন দোষ প্রত্যেকটা দেশের আছে, কিছু না কিছু, অ্যান্ড অ্যাজ পার রাজনৈতিক এজেন্ডা সেটা চলতেই থাকবে, কখনো কমবে কখনো বাড়বে, কিন্তু একটু যদি ঠান্ডা মাথায় বসে ভাবি যে আচ্ছা আমাদের দেশ থেকে বুদ্ধের ওই মতবাদ পৃথিবীর এত দেশে গেছে, আমাদের দেশ থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ যেটা ইটার্নাল ভারত বলে, যেটা সনাতন ভারত বলে, যেটা যার আগে বৈদিক ভারতও ছিল। আপনি যদি ইন্দোনেশিয়ার কিছু রিচুয়ালস দেখেন, দেখবেন তাতে বৈদিক রিচুয়ালসের সঙ্গে মিল রয়েছে। যদি আপনি আরো অন্যান্য দেশে, মানে ইভেন আমি এটা খুব ইন্টারেস্টিং, আমি কিছুদিন আগেই গেছিলাম হচ্ছে আপনার স্কটল্যান্ডে। তো স্কটল্যান্ডে ওখান থেকে একটা ছোট্ট শহর আছে যেখানে আপনাকে নৌকা করে বা জাহাজে করে যেতে হবে। সেই ছোট্ট শহরটায় বোধহয় গোটা 20 বাড়ি আছে, একটা ফিশিং ভিলেজ, ঠিক আছে, গোটা 20 লাল নীল সুন্দর, মানে আপনি বহু দূর থেকে দেখতে পাবেন যে ওই গ্রামটা এত সুন্দর, ছবি আমাদের পিকচার পোস্ট কার্ডের মতন মনে হয়। ওদের একটা ছোট্ট মিউজিয়াম আছে। এইটাও আমার মানে এখন কথা প্রসঙ্গে মনে হলো, মিউজিয়াম করাটা খুব দরকার, কারণ আমরা থাইল্যান্ডে দেখছি একটা ওইটুকু ছোট দেশ, মানে ধরুন থাইল্যান্ডের আয়তনটাই পশ্চিমবঙ্গের অর্ধেকটা নিয়ে, বা ম্যাপটাও যদি আপনি ভালো করে দেখেন দেখবেন যে থাইল্যান্ডকে দেখতে কিরকম, ওই পশ্চিমবঙ্গের অর্ধেক আর বিহারের অর্ধেক মিলে এইরকম একটা ব্যাপার, একটা এইটুকু ছোট দেশ, তার 48টা ন্যাশনাল মিউজিয়াম। ধরুন আমার শ্রীরামপুর কি বর্ধমান কি চন্দননগর, এদের প্রত্যেকের একটা ইতিহাস আছে তো। চন্দননগরের কি প্রাচীন ইতিহাস ভাবুন, বিশাল ইতিহাস। আমার শ্বশুরবাড়ি আদিসপ্তগ্রামের পাশে মগরা, আদিসপ্তগ্রামের কি বিরাট ইতিহাস। সেই বেহুলা লক্ষিন্দর আজকে আমাদের ভারতবর্ষের সব থেকে বেশি বাণিজ্য হতো সপ্তগাঁও দিয়ে, এটা সপ্তগ্রাম। আমাদের কোনো মিউজিয়াম নেই, আমাদের কোনো ডকুমেন্টেশন নেই যে কারা তখন ছিলেন। বঙ্কিমচন্দ্র একবার দুঃখ করে বলেছিলেন যে বাঙালির ইতিহাস বলে কিছু নাই, ইংরেজ মাছি মারিলেও লিখিয়া রাখে। এটা দেখুন কত বড় কথাটা দেখুন। আজকে আমি সেটা ওই স্কটল্যান্ডের ওই ছোট্ট গ্রামে গিয়ে দেখছি, তাদের একটা ছোট্ট মিউজিয়াম রয়েছে, এবং সেই মিউজিয়ামে আমি একটা ছবি পেলাম, মানে গ্রামে ছোট মিউজিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমরা ভাবতেই পারি না আমাদের গ্রামে একটা ছোট মিউজিয়াম হবে। রাইট। আচ্ছা ধরুন বিষ্ণুপুরের মতন জায়গাতে গিয়েও আমার চোখ দিয়ে জল এসে গেছিল তার মিউজিয়ামকে দেখে। আমি জানি না এই মুহূর্তে কি অবস্থা আছে, কিন্তু এটা আমি বলছি 2020 কথা, যে সেইভাবে ডিসপ্লে নেই, সেইভাবে আলোর ব্যবস্থা নেই, সেইভাবে ডকুমেন্টেশন নেই, ওইটুকু একটা ছোট্ট ঘর, তার মধ্যে আমি একটা ছবি পেলাম যেটায় দেখাচ্ছে যে প্রাচীন যে ক্রস খ্রিস্টানিটির, সেই প্রাচীন ক্রসের নিচের যে চিহ্নগুলো, সেগুলোর সঙ্গে আমাদের স্বস্তিকা চিহ্ন তার কত মিল। তার ডকুমেন্টেশন প্রয়োজন, উইদাউট ডকুমেন্টেশন আমি এই যে আজকে ধরুন রামায়ণ মহাভারত নিয়ে যে তর্কই হোক না কেন, আমাদের যদি প্রপার ডকুমেন্টেশন থাকতো যে যুগে যে সরকারি, তাহলে আজকে এত প্রশ্ন উঠতো না। আজকে আমি জানি আমার 2 ভাইয়ের মতন গবেষক, তারা মোগলমারি নিয়ে কাজ করছে। আমাদের এই মেদিনীপুরের দিকে যে বৌদ্ধ স্তূপ ছিল মোগলমারি, সেই স্তূপ নিয়ে কাজ করছে। ওদের সাথে কথা বলে আমি যখন জিজ্ঞেস করতাম যে
আচ্ছা, এই মুঘলমারি স্তূপের কথা কেন লোকে জানলো না? কেন? মানে কিছু তো থাকবে। তো আমাকে বলছে, দিদি আমরা যখন রিসার্চ করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ঢিবি রয়েছে, যে খনামিহিরের ঢিবি, আমাদের চন্দ্রকেতুগড়, আমরা ডকুমেন্টেশন করিনি। চন্দ্রকেতুগড় আমাদের এত প্রাচীন সভ্যতার অংশ। আমাদের পোর্টগুলো, আমাদের যে পোর্ট থেকে আজকে যে আপনি বলছেন সারা পৃথিবীতে কিভাবে ছড়ালো, তার তো একটা মূল অংশ হচ্ছে আমাদের যে নৌ ব্যবস্থা ছিল। হ্যাঁ, কারণ তখন তো ফ্লাইট ছিল না, নৌকা করে যাতায়াত করতো। তার মানে এই যে ধরুন, আমি এখানে একটা বড় বিষয় আছে, আমি এটা নিয়েও ভাবতাম, এই যে প্রচলিত আছে যে 1400 সাল নাগাদ ইউরোপ থেকে ভারতবর্ষ আবিষ্কার করা হলো রুট, অ্যাকচুয়ালি তার আগে থেকেই যাতায়াত ছিল। তার আগে থেকে ওনারা যখন আমাদের দেশে এসছেন, তার অনেক আগে থেকে আমরা ওই সব দেশে চলে গেছি বলেই রোমেতে যে চিরুনি পাওয়া যায় পম্পেইতে, সেই চিরুনির হ্যান্ডেলে ভারতীয় সাঁচি স্তূপের নর্তকী রয়েছে। এই যে ইজিপ্টের যেসব ফারাওরা বা রাজারা বা রোমান সাম্রাজ্ঞীরা মসলিন পরতেন, সমস্ত সুতির মসলিন কাপড়, বাংলাদেশ, এখনকার বাংলাদেশ, তখনকার তখন বৃহত্তর ভারত, হ্যাঁ, দ্য বেঙ্গল থেকে যেত। তাহলে আমাদের কাছে এই পোর্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আমরা গেছিলাম, আমি গবেষণার কাজ, এবং এর পুরো ক্রেডিট আমার স্বামীর, মানে ওর সহায়তাতেই আমার এই ধরুন আজকে একটা বই যে লিখছি, সে বইটা লেখাটা তো আমি তো কোনো গভর্নমেন্টের বা কোনো অর্গানাইজেশনের থেকে করছি না, কিন্তু শুধু সেই লেখাটা বা বই ছাপানোটা নয়, ধরুন আমি 8টা দেশে ঘুরছি, আমি তো ফিল্ড ওয়ার্ক করছি, আমি তো পর্যবেক্ষণ করছি, আমি তো কোথাও বসে কাজ করছি না। তাহলে এতে একটা বিশাল খরচ বলুন, একটা বিরাট ব্যবস্থা বলুন, এগুলো সমস্ত আমার স্বামী প্রতাপের জন্য। ওর সহায়তা ছাড়া আমি কিচ্ছু করতে পারতাম না। এই মানুষটা আমাকে সবসময় সাহায্য করে গেছে, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে এই বিষয়ে উৎসাহ দিয়েছে, আমার ছেলেমেয়েরা আমাকে এই বিষয়ে উৎসাহ দিয়েছে। তো আমরা একটা জায়গায় গেছিলাম ইন্দোনেশিয়াতে, সে জায়গাটা হচ্ছে যোগজাকার্তা থেকে আরো ভেতরে যেতে হবে। তো সেখানে মাজাপহিত বংশ ছিল। আমরা কজন মাজাপহিতের নাম জানি? আমরা চোল রাজাদের নাম জানি, আমরা পল্লবদের নাম জানি, আমরা মাজাপহিতের নাম জানি না। কিন্তু মাজাপহিত বংশ 9ম শতাব্দী থেকে 1400-1500 শতাব্দী অব্দি এক বিশাল হিন্দু সাম্রাজ্য ছিল 500 বছর ইন্দোনেশিয়াতে। এবার কেন আমার লাগলো, আমরা মাজাপহিতে গিয়ে ওদের ধ্বংসাবশেষ খুব সুন্দর করে ওরা রেখেছে এবং মিউজিয়াম করে রাখা আছে। সেইখানে একটি মন্দির, আমি আপনাকে ছবি পাঠাবো, সেই মন্দিরের যে স্ট্রাকচার আর আমাদের পুরুলিয়া এবং বাঁকুড়ার যে সোনাদেউল যে মন্দির, একদম এক। আমার না দেখে কিছুক্ষণ আমি মানে আনন্দ করব না চোখ দিয়ে জল আসছিল, মানে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি কোন ফিলিংসটাকে বেশি গুরুত্ব দেব, যে আমার সভ্যতা এত দূর অবধি ছিল সেটাকে দেবো, না আমার সভ্যতাকে কেউ জানলো না সেটাকে দেবো। কেন জানলাম না আমরা? কেন কেউ পড়ালো না আমাদেরকে? যে কেন? সেই কারণে আমরা দেশাত্মবোধটাকে বুঝতে পারি না। আমাদের গর্ব হয় না, আমাদের গর্ব হয় না, আমরা আমাদের থেকে অনেক বেশি, আমাদের যে ব্রিটিশ বা মুঘল বলে গেল সেটাই আমরা মানলাম, কিন্তু কারণ আমাদের সেই ইতিহাসটা পড়তে দেওয়া হয়নি। সেই ইতিহাস বই লেখেননি, রমেশবাবুর বই পড়ুন, আপনি সেই ইতিহাস পাবেন। আজকে রমেশবাবুর বইটা যদি না থাকতো, আমার এই গবেষণার কাজেও অনেক বাধা হতো। কারণ আমি এত তথ্য, আমি ওনারটা পড়ার পর তো জায়গাগুলো গেছি, আমি তো গিয়ে খুঁজে বার করেছি। এবার সেটা বার করতে গিয়ে আমি আরো অনেক তথ্য পেয়েছি। আমি যদি আপনাকে বলি, আপনি দেখবেন রামায়ণ আছে ভিয়েতনামে, প্রত্যেকটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রির রামায়ণ আছে। থাইল্যান্ডের রামায়ণ রামাকিয়েন, রামাকীর্তি কম্বোডিয়ার, কাকাবিন রামায়ণা ইন্দোনেশিয়ার, প্রালাম লাওসের, মালয়েশিয়ার মহারাদিয়া লাওনা। এগুলো রামায়ণের এক একটা দেশের ভার্সন, রামায়ণের এক একটা দেশের ভার্সন। তো ভিয়েতনাম মানে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ, এবং বার্মার সাথে তো
আমাদের খুব ভালো সম্পর্ক। আমরা যারা পুরনো বাংলা সিনেমা দেখে মানুষ হয়েছি তারা আমরা সবাই জানি আমাদের শরৎচন্দ্রের গল্পেরও অর্ধেক ক্যারেক্টার থাকতো রেঙ্গুন। আচ্ছা, আমাদের বহু সিনেমা আর্টিস্ট, বহু স্বাধীনতা সংগ্রামী, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, সব পুরো জড়িয়ে আমরা কোনদিন জানতে পেরেছি সেই বার্মার 13টা রামায়ণ আছে, 13টা ভার্সন, 13 ধরনের রামায়ণ আছে। মানে নৃত্যনাট্যে, নাটকে, লিটারেচারে কত যুগ আগে থেকে ওখানকার নাথ লুয়াং বলে একটি মন্দির আছে 10ম শতাব্দীর। সেই সব মন্দিরে বিষ্ণুর আরাধনা হয়, বিষ্ণুর অবতার রাম, তাদের মন্দিরে খোদাই করা রয়েছে সেই সব রামায়ণের গল্প। চম্পা সভ্যতা কেউ আমাদের বলে না। চম্পা সিভিলাইজেশন কোথাকার? ভিয়েতনামের। সেই চম্পা সভ্যতা 1400 বছরের ভারতীয় সভ্যতা, 1400 বছরের, ওয়ান অফ দ্য মোস্ট প্রসপারাস সিভিলাইজেশন অফ সাউথ ইস্ট এশিয়া। সেই চম্পাতে যদি আপনি এখনো যান, সেখানকার মানুষরা নিজেদেরকে চ্যাম বলে, CHAM, চ্যাম। আচ্ছা, তারা কোথা থেকে গেছিল? তারা গেছিল বাংলা আর বিহার থেকে। ওকে। তাদের রাজারা নিজেদেরকে গঙ্গ রাজা বলতো, গঙ্গা প্রীতি তাদের এত ছিল। আপনি চম্পায় গেলে দেখতে পাবেন, আপনি দানাং মিউজিয়ামে যান, আপনি ট্রাকাউতে যান, আপনি অজস্র মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পাবেন, যেগুলোর গঠন শৈলী আমাদের যে বাংলার যে, আমাদের তো চালার মন্দির বেশি, সেরাম মন্দিরও আছে, আবার নাগরা স্টাইলে উড়িষ্যার মতন মন্দিরও আছে। তাদের দুর্গা আছে। আমি এখন রিসেন্ট যে রিসার্চ করছি মহিষাসুরমর্দিনী দুর্গা নিয়ে, তাদের নিজস্ব দুর্গা রয়েছে, উমা, পার্বতী, শিব, সরস্বতী সবাই রয়েছে। অর্থাৎ আমাদের সভ্যতা বা সংস্কৃতির বিস্তার আমরা যতটা ভাবি, বাস্তবে তার থেকে অনেক বেশি। অনেক বেশি শুধু নয়, মানে কি বলবো আপনাকে, এটাকে বলা যেতে পারে অনেক গভীরে প্রথিত, এবং তাকে খুঁজে দেখাও হয়নি এখনো। আপনারা আছেন, খুঁজে বার করছেন, এটাই আমাদের চেষ্টা করছি। আচ্ছা, রিসেন্টলি থাইল্যান্ডে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী গেছিলেন, তো আপনি তো সেই সময় ছিলেন, তো ওনাদের কি কি প্রোগ্রাম হয়েছিল ওখানে, বা আপনাদের এক্সপিরিয়েন্সটা কিরম ছিল? হ্যাঁ, মানে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন থাইল্যান্ডে, এবং থাইল্যান্ডে যেহেতু ওনারা খুব একটা ব্যস্ত, ওনাদের স্কেডিউল থাকে, সেখানে খুব বেশি সময় যে সব জায়গাতে দিতে পারেন সেরকম ব্যাপারটা হয় না। কিন্তু তার মধ্যেও যেটা আমরা ব্যক্তিগতভাবে খুব দেখেছি, মানে নিজের চোখে দেখা, যেটা আপনারা বলেন, যেটা আপনারা টিভিতে দেখেন, যে মানুষের উন্মাদনা, মানুষের কাছে তার জনপ্রিয়তা কিরকম। তো ওনারা আমাদের 3-4টে গ্রুপ ছিল আর কি। মানে কেউ হয়তো ধরুন এয়ারপোর্টে ছিলেন, যারা এয়ারপোর্টে ওনাকে স্বাগত জানিয়েছেন, সেখানে বহু মানুষ গেছিলেন, যাদের বাড়ি ধরুন এয়ারপোর্টের কাছাকাছি রয়েছে, বা যাদের ওটা কনভিনিয়েন্ট যাওয়ার পক্ষে, বহু মানুষ এয়ারপোর্টে গেছিলেন। এবং থাইদের মধ্যে অসম্ভব জনপ্রিয়তা, মানে হ্যাঁ, মোদিজি, মানে এটা আমি মানে সত্যি রিয়েলাইজ করলাম দেখে, যে মানুষ, এবং তারা রীতিমতন পায়জামা পাঞ্জাবি পরে, ঘাগরা টাগরা পরে সব গেছে, ঠিক আছে। কারণ আপনি বুঝতেই পাচ্ছেন যে আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, ওদের ভেতর ওই বোধটা যে রয়েছে, তার ফলে ওরা ভারতীয় সেজেই গেছেন, যে ভারতের প্রধানমন্ত্রী আসছেন। তারপরে আমাদেরকে, আমরা সৌভাগ্যবশত ওনার সাথে একসাথে রামায়ণ দেখতে পেরেছি আর কি। এই এক্সপিরিয়েন্সটা খুব অন্য ধরনের। মানে এমবাসি থেকে যারা ভারতবর্ষকে নিয়ে কাজ করছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্নভাবে, ব্যক্তিগতভাবে হোক, প্রাতিষ্ঠানিকভাবে হোক, তো তাদেরকে ডাকা হয়েছিল ওনার সম্মানে আর কি, যে আপনারা যে ভারতীয় ডায়াসপোরা যারা রয়েছেন, যে কথাটা ইউজ করা হয় আর কি, তো সেখানে আপনারা আসুন। তো তখন আমরা জানি না, মানে এটা একটা সারপ্রাইজই ছিল বলা যেতে পারে, যে কি মানে ওনার সাথে কথা বলতে পারবো কি না পারবো সেটা তো অনেক পরের কথা, কারণ এত হিউজ একটা ক্রাউড, এবং ডেফিনেটলি ওনাদের সিকিউরিটি, সেটা তো মানতেই হবে। কিন্তু আমরা সবাই অবাক হয়ে দেখলাম যে উনি ঢুকলেন, ঢুকে উনি বসলেন। আমাদের কত বড় ছিল অডিটোরিয়ামটা? অডিটোরিয়ামে প্রায়
350 লোক খুব ছিল। বড় নয়। না, খুব বড় নয়, কিন্তু এটা বলতে পারেন আপনার যে যারা একদম ভারতের সাথে নানা রকম ভাবে দক্ষিণ পূর্ব যারা এশিয়ার কাজের ইম্পর্টেন্ট সাথে, ডেলিগেটস, হ্যাঁ, তাদেরকে ওখানে ডাকা হয়েছিল। আমি তো সেটাই বলছি যে হ্যাঁ, অনেকটাই কাজ থেকে অনেকটাই ব্যাপারটা। মানে হ্যাঁ, আমি 4টেরও পেছনে বসেছিলাম আর কি, জাস্ট 4টেরও পেছনে বসেছিলাম। তো ওখানে থাইরা রামায়ণ পারফর্ম করে। আচ্ছা, ইন্ডিয়ানরা নয়, যেটা আপনি বলছিলেন। হ্যাঁ, থাইরা রামায়ণের একটা ছোট্ট অংশ 10 মিনিটের মতন সেটা পারফর্ম করেন এবং উনি সমস্ত শিল্পীদের অভিনন্দন জানান এবং সেখানে ওই জাস্ট অভিনন্দন জানিয়ে আমাদেরকে সবাইকে নমস্কার করে, কারণ ওনাদের প্রত্যেকটা মুহূর্ত খুব দামি, আমি যেটা বুঝলাম সেদিনকে আর কি, যে তারপর উনি আবার চলে গেলেন নিচে। বাচ্চারা অনেক নাচ গান করেছিল, তো সেগুলো বাচ্চাদের সঙ্গে উনি বাচ্চাদের সঙ্গে খুব অনেকক্ষণ কথা টথা বলেছেন। খুব ওদের মানে একটা ধরুন ভাবুন, আমি ওই দেশের মানুষ নই, আমার অন্য দেশের থেকে আমরা গেছি, আবার ভারতের মানুষও সেখানে রয়েছে, এই যে দুটো কালচার মিলিয়ে তাদের যে পারফরমেন্সগুলো হচ্ছে ভারতকে সম্মান জানানোর জন্য হচ্ছে। তো উনি এগুলোকে খুব সুন্দরভাবে মানুষের সাথে মিশেছেন এবং কথা বলেছেন এবং আমাদের সৌভাগ্য যে আমরা একসাথে মানে বিশেষ করে ওনারা যখন বললেন, আমার কাছে যেহেতু আমি এত দীর্ঘদিন ধরে গবেষণা করছি এবং সেটা যে ওখানে ওনার সাথে কোনোদিন বসে দেখানো হতে পারে, আমি এটা সত্যি তখন ভাবিনি, কিন্তু সে জায়গাটা আমরা দেখতে পেয়েছি এবং একটা অসাধারণ পারফরমেন্স ছিল যারা রামায়ণটাকে করলো আর কি। সো এই ধরনের ডেলিগেটসরা যেখানে যায় সেখানে একটা ভারতীয় কালচারের একটা বিকাশ ঘটে। এবং প্রচুর থাই মিনিস্ট্রি অফ থাইল্যান্ড থেকে প্রচুর ডেলিগেটস ছিলেন এবং যারা প্রচুর প্রফেসররা এসেছিলেন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, যে অনেকেই অনেক বেশি উৎসুক ছিলেন অনেক কথা বলার জন্য, বাট সামহাউ স্বাভাবিক সেটা সম্ভব নয় আর কি। আরেকটা জিনিস হচ্ছে ইউএসএ তে আপনি বেশ কিছুদিন থাকেন, আপনার ছেলেও থাকে আপনি বললেন। ইউএসএ তে এই মুহূর্তে ইন্ডিয়ার ইমেজ কিরকম? দেখুন, ইউএসএ তে দেখুন, এক তো হচ্ছে যে আচ্ছা, থাই সোসাইটি আর ইউএসএ সোসাইটি তফাৎ কি, বা আমাদের এশিয়ান সোসাইটির সঙ্গে দেখুন, এশিয়ানরা এখনো অবধি আমার যতটা জানা বা দেখেছি এতদিন ধরে, সে আপনি ইন্দোনেশিয়া হোক, চীন হোক, জাপান হোক, সব জায়গাতে এখনো এরা মাকে, দিদাকে, ঠাকমাকে, মানে ফ্যামিলির খুব গুরুত্ব, পরিবার কেন্দ্রিক। এশিয়া, সেটা আমরাও এশিয়া তো আমরা সবাই এশিয়ার, অবশ্যই এশিয়া এখনো পরিবার কেন্দ্রিক। এশিয়ার এবং কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের থেকে বেশি মনে হয়, কারণ যেহেতু ওখানে সবাই চাকরি করে অন্যান্য কান্ট্রিগুলোতে, দক্ষিণ পূর্ব এশিয়ায় বলুন, বা চীন, জাপান, এইসব কোরিয়া যে দেশগুলোই বলুন না কেন, ওনারা চেষ্টা করেন শনি রোববারগুলো একটা দিন অন্তত বাড়ির পেরেন্টসদের নিয়ে একসাথে খাওয়া দাওয়া করা। এই জন্য আমি দেখেছি যে হুইল চেয়ারে করে হলেও যে তারা মানে পুরো ফুল ওখানে, যে হোটেলগুলো, রেস্টুরেন্টগুলো, মলগুলো সেদিনকে ফ্যামিলি এতে ফুল থাকে একদম। তো এটা হচ্ছে একটা পরিবার ভিত্তিক যে সমাজ এখনো, যে যতই তারা বাইরে খাক কিন্তু গ্রামাঞ্চলে এখনো বাড়িতে রান্না হয়, যেটা আস্তে আস্তে ইউরোপ আমেরিকায় প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে আমার যে এই মুহূর্তে আমেরিকান যারা ইন্ডিয়ান অরিজিন থেকে যারা গেছে তাদের না, সেইখানে ইন্ডিয়ার ইমেজটা কি দেখেছে? না, ইন্ডিয়ানদের ওরা ভালোবাসে। দেখুন, আমরা ব্যক্তিগতভাবে ইন্ডিয়ানদের সঙ্গে তো ওদের সম্পর্ক আজকের নয়। ভারতবর্ষের একটা খুব ভালো মেধাবৃত্ত লোকেরা আমেরিকার বহু জায়গায় আছে, ঠিক আছে, যাদের মেধাতে আপনি এডুকেশন সিস্টেম যদি বলেন, এডুকেশন সিস্টেমের মধ্যে প্রচুর ভারতীয় রয়েছে, প্রফেসর হোক, গবেষক হোক, লেকচারার হোক, রয়েছেন। মেডিকেল সিস্টেম, ইউরোপের তো লন্ডনে তো ম্যাক্সিমাম ডক্টররা হচ্ছেন ভারতীয় ডক্টর। তার ফলে ভারতের সঙ্গে সম্পর্কটা ওদের আজকের নয়, এবং বহু মানুষ আছেন যারা ডেফিনেটলি তাদেরকে খুব আন্তরিকভাবে ভালোবাসেন। আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ কি ভারতের ইতিহাস গোটা পৃথিবীর বুকে
খুঁজে বার করার জন্য, আমাদের জানানোর জন্য, এবং এই এতগুলো বই লিখে আমাদের সচেতন করার জন্য। অনেক প্রশ্ন অ্যাকচুয়ালি বাকি রয়ে গেল, তবে না চাইতেও সময়ের অভাবে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে যে বিদেশ থেকে কলকাতায় আসার পর অনেক জায়গায় আপনার যাওয়ার থাকে আত্মীয় স্বজনের বাড়িতে, তবে সেই ফাঁকে আমাদের আজকে এখানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। না, আপনাদেরও আমার শ্রদ্ধা এবং নমস্কার। এবং আপনি যে কাজ করছেন সেটাও তো এই যে আজকে এত মানুষের কথা আপনার পডকাস্ট থেকে আমরা জানতে পারছি, যে কথাগুলো জানা যায় না, যে মানুষগুলোকে এখনকার যে একটা চট করে চমক দেয়া ব্যাপার, সেটার বাইরে গিয়ে যে কত মানুষ নীরবে কাজ করে যাচ্ছে, সেই জায়গাটা যে আপনি তুলে ধরছেন, সেটার জন্য আপনাকে আমার আন্তরিক এটা তো দেখুন, এটা আমাদের কর্তব্য। কারণ সত্যি কথা বলতে আমারও ধারণা ছিল না যে আমাদের রামায়ণকে নিয়ে বা আমাদের কালচারকে নিয়ে এত গভীর কানেকশন আছে। কারণ আমাদের ধারণা ছিল, আমি নিজেও এই দেশগুলোতে ঘুরেছি, আমাদের ধারণা ছিল যে এনারা আমাদের দেশকে চেনেন, নাম জানেন, ইন্ডিয়া বললে ম্যাপে দেখিয়ে দিতে পারবে যে কোন জায়গাটা, বা ইন্ডিয়া নামটা জানে। সেখানে যারা ফিল্ম ভালোবাসে তারা শাহরুখ খানের নাম জানে, যারা পলিটিক্স ভালোবাসে তারা মোদির নাম জানে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা যে ভারতীয় সংস্কৃতির সাথে এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে, সেই ধারণাটা আপনি হয়তো পরিষ্কার করার চেষ্টা করে চলেছেন, বা আপনাদের মতো যারা গবেষক রয়েছেন তারা করে চলেছেন। তো আমার মনে হয় যে হারানো ভারতবর্ষকে খুঁজে পাওয়ার জন্য যেটা আপনারা করছেন, সেটা কোথাও গিয়ে বাঙালি তথা ভারতীয় হিসাবে আমাদের কনফিডেন্সকে বুস্ট করে। যে যখন আমরা শুনি যে ওয়েস্টের এত অবদান রয়েছে আজকের সভ্যতায়, বা ক্রেডিবিলিটিটা তারাই নেওয়ার চেষ্টা করে, তখন ওই কনফিডেন্সটা থাকে যে না, এই পুরো ব্যাপারটাতে আমাদেরও একটা বড় অংশের শেয়ার আছে। খুব খুব সত্যি কথা আপনি বলেছেন, খুব দামি কথা বলেছেন। এবং আমি আপনার এই পডকাস্টে এসে আমি জানি আপনার অনেক মানুষ আপনার এগুলো দেখে, তাদের কাছে আমি অনুরোধ করব যে বই পড়ার যে অভ্যেসটা না, ভালো বই পড়ার এই অভ্যেসটা ত্যাগ করা ঠিক নয়। তাহলে কি হয়, আমাদের এই যে না জানার একটা, দেখুন ছোট্ট একটা 1 ঘন্টা, মানে আমার বা আপনার প্রচুর প্রশ্ন আছে, আমারও বলার হয়তো অনেক কিছু আছে, কিন্তু এই যে কাজগুলো করছি, এই কাজগুলো যে বইগুলো, ধরুন এই রামায়ণের পদচিহ্ন দক্ষিণ পূর্ব এশিয়ায়, বা রামায়ণা পটচিত্র নিয়ে যে কাজটা, উড়িষ্যার পটচিত্র নিয়ে, সেটা আর একদিন নয়, আমরা আলোচনা করব যে কেন জগন্নাথ দেব স্নান যাত্রা থেকে রথযাত্রা অবধি যে মন্দিরে থাকে না, তাহলে কার পুজো হয়, এবং সেখানে কেন্দ্র করে যে একটা এত বড় শিল্প। আর এই প্রত্যেকটা কাজে, নতুন যে বইটি আমার, যে ফেস্টিভ্যালস অফ সাউথ ইস্ট এশিয়া, এবং তার সাথে যেটা আমি আপনাকে বলছিলাম, একটা সামান্য উদাহরণ দিলাম হলকর্ষণ উৎসবের, এর বাইরেও বহু উৎসব আছে। সংক্রান হচ্ছে আমাদের সংক্রান্তি থেকে। সংক্রান সাউথ ইস্ট এশিয়ার একটা বড় অনুষ্ঠান, আমাদের পয়লা বৈশাখ এক সময়। আচ্ছা, হ্যাঁ, তো এইরকম বহু জিনিস আছে, আমরা পরবর্তীকালে আলোচনা করতে পারি। কিন্তু আমি অনুরোধ করব দর্শকদের এবং শ্রোতাদের, যে যদি কারোর মনে হয় যে এই থেকে আরো একটু, কারণ এটা তো খুব স্বাভাবিক, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা তো পুরো আলোচনাটা করতে পারি, গোটা জীবনের গবেষণা। হ্যাঁ, তো সেটা নিয়ে যদি তারা পড়েন, তারা আরো জানতে পারবে। আচ্ছা, এই বইগুলো কি অ্যামাজন বা এগুলোতে? হ্যাঁ, সবকটা বই অ্যামাজনে অ্যাভেলেবেল, এবং এই বইগুলো বি-বুকস থেকে প্রকাশিত হয়েছে, পত্রভারতীর যেটি ইংরেজি শাখা, এবং বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতে, হ্যাঁ, দুটো ভাষাতেই আছে। আমার সমস্ত বই আমি বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতে করি, যাতে আমার নিজের মানুষরাও বুঝতে পারে, আবার গোটা পৃথিবীর কাছে। এবং আপনি শুনলে হয়তো খুশি হবেন যে এই বইগুলো এখন পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন লাইব্রেরিতে যারাই এই সব বিষয় নিয়ে কাজ করতে চাইছেন, তাদের কাছে একটা বিশেষ বই হিসেবে মানে সাদরে অনুগৃহীত হচ্ছে আর কি। অনেক 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 ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার। আমাদের না চাইতেও এপিসোড কিন্তু শেষ করতে হচ্ছে, অনেক গল্প বাকি রইল। পরে আপনি আবার যখন আসবেন আমাদের দেশে, বা কর্মসূত্রে আমি যদি এরকম আপনি যখন আসবেন, কর্মসূত্রে আমিও যদি থাইল্যান্ডের দিকে যাই, তাহলে নিশ্চয়ই আরেকটা দুটো এপিসোড আপনার সাথে শুট করতে হবে, কারণ একটাতে আপনার সাথে গল্প শেষ হওয়া সম্ভব না। আপনারা কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের এপিসোডগুলো একটু দেখবেন, কারণ বাস্তব জীবনে আপনাকে এই এপিসোডগুলো অনেক অভিজ্ঞতা দেবে। আজকের জন্য এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার।